শেখ হাসিনার ফ্যাসিবাদের পাটাতন তৈরি করেছেন যেসব বিচারকরা। এবং সর্বশেষ জানাবো, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করায় যুবকের 10 বছরের কারাদণ্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার ফ্যাসিবাদের পাটাতন তৈরি করেছেন যেসব বিচারকরা। শেখ হাসিনার ফ্যাসিবাদের পাটাতন গড়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারকরা। ফ্যাসিবাদের পাটাতন গড়ে দেওয়ার দায়িত্ব যারা নিয়েছিলেন তাদের একজন হলেন এম এ মতিন। গত 3 দিন আগে একটি ওয়েবিনারে তার বক্তব্য দেখে কিছুটা বিস্মিত হয়েছে। তিনি অনেক নীতিবাক্য উচ্চারণ করেছেন। তার মুখে এই নীতিবাক্য মানায় না শিরোনামে আমার ফেসবুক প্রোফাইলে তাৎক্ষণিক কিছু তথ্য উপস্থাপন করেছিলাম। এর আগেও একটি পত্রিকায় ইন্টারভিউ দিয়ে এম এ মতিন এরকম কিছু নীতিবাক্য উচ্চারণ করেছিলেন। সেদিনও তাকে অতীত স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমার দেশ একটি উপসম্পাদকীয় লিখেছিলাম। এম এ মতিন সাহেবের মুখ থেকে যতবার এরকম নীতিবাক্য উদ্গীরণ হবে আমি ততবার তাকে বিষয়গুলো স্মরণ করিয়ে দেব। মতিন সাহেবের বিবরণীতে যাওয়ার আগে ফ্যাসিবাদের পাটাতন গড়তে 2009 সালের জানুয়ারি থেকে যারা দায়িত্ব পালন করেছেন তাদের নামগুলো এখানে লিখে রাখতে চাই। 2009 সালে প্রধান বিচারপতি ছিল তফাজ্জল ইসলাম। তিনি 1991 সালে বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময় হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া বিচারক ছিলেন। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। অবসরে যাওয়ার আগে সংবিধানের 5ম সংশোধনীকে মুছে ফেলার চূড়ান্ত দায়িত্ব তিনি পালন করে সকলেরই তার স্মরণে থাকার কথা। 2005 সালে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন পুরান ঢাকার একটি সিনেমা হলের মালিকানার মামলাকে কেন্দ্র করে খায়রুল হক 5ম সংশোধনী বাতিল করে রায় দিয়েছিলেন। সেদিন সরকার তাৎক্ষণিক প্রধান বিচারপতির কাছ থেকে আবেদন করে রায়টির কার্যকারিতা স্থগিতাদেশ নিয়েছিল। তবে আপিল শুনানি করা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি এটা নিয়ে বিস্তারিত আরেকদিন লেখা হবে। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই আপিলটি শুনানির করার উদ্যোগ নেন। তফাজ্জল ইসলাম শেখ হাসিনার ফরমায়েশ অনুযায়ী 5ম সংশোধনীকে সংবিধান থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত দায়িত্বটি পালন করেন। তখন সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের বিধান বাতিল সহ খায়রুল হকের রায়কে অনুমোদন করা হয়েছিল তফাজ্জল ইসলামের নেতৃত্বে। তার সাথে 5ম সংশোধনীর আপিল শুনানিতে ফজলুল করিম এম এ মতিন ছিলেন আপিল আদালতে বিচারকের আসনে। এম এ মতিনকেও বিশ্বস্ত হিসেবে আপিল বিভাগে নেওয়া হয় শেখ হাসিনা ক্ষমতায় আসার পর। এ তো গেল 5ম সংশোধনী মানে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বাতিল করার ঘটনা। 5ম সংশোধনী বাতিল চূড়ান্ত করার 2 দিন পরে তফাজ্জল ইসলাম অবসরে চলে যান। প্রধান বিচারপতি হন ফজলুল করিম। তিনি তখন দায়িত্ব নেন শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধগুলোকে জায়েজ করার, যেমন বিরোধী দলীয় নেতাকর্মীদের আটক করে গুম, ক্রসফায়ারের নামে টার্গেট কিলিং, রিমান্ডে নিয়ে নির্যাতনের ঘটনাকে সুপ্রিম কোর্ট থেকে সমর্থন জানানো। শেখ হাসিনার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগ থেকে ভিকটিমের পক্ষে আদেশ দেয়া হলেও আপিল বিভাগ শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে সেগুলো স্থগিত করে দেওয়ার দায়িত্ব পালন করে। তখন ফজলুল করিমের পর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দেয়া হয় চিহ্নিত আওয়ামী লীগের খায়রুল হককে। দুজনকে সুপারসিড করে তাকে প্রধান বিচারপতি বানানো হয়। খায়রুল হক প্রধান বিচারপতির আসনে বসে প্রথম যে কাজটি করেছেন সেটা হলো বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেয়া। খায়রুল হক প্রধান বিচারপতি হয়েছিলেন 2010 সালের অক্টোবরের 1 তারিখে। নভেম্বরের প্রথম সপ্তাহে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করার আদেশ অনুমোদন করেন কোনো রকমের শুনানির সুযোগ না দিয়ে। হাইকোর্ট বিভাগে একটি ফরমায়েশি রায়ে বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি বাতিল করে দেওয়া হয়েছিল। সে রায়ের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপিল করা হয়। খায়রুল হক প্রধান বিচারপতি হয়ে তড়িঘড়ি করে আপিলটি শুনানির তালিকায় নিয়ে আসেন। শুনানির দিনে দৃশ্য কেউ না দেখে থাকলে বুঝবেন না কি আগ্রাসী মনোভাব ছিল সেদিন। খায়রুল হকের সাথে ছিলেন মোজাম্মেল হোসেন এবং এ কে সিনহা। বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক দাঁড়িয়ে বলেছিলেন শুনানির শুরুর আগে ব্যারিস্টার মওদুদ সাহেব একটি আবেদন পেশ করবেন। আবেদনটি আগে শুনানি করা হোক। ব্যারিস্টার মওদুদ সাহেব আবেদন পেশ করার জন্য দাঁড়ালেন। শেখ হাসিনার অনুগত 3 পাণ্ডব মওদুদ আহমেদের আবেদন পেশ করার সুযোগ দিতে নারাজ। ব্যারিস্টার রফিকুল হক দাঁড়িয়ে নিবেদন করেছিলেন আগে দেখেন তিনি কি পেশ করবেন, তারপর আমরা শুনানি করব।
কিন্তু খায়রুল হক, মোজাম্মেল হোসেন ও একে সিনহা রফিকুল হককে তাগিদ দেন শুনানি শুরু করতে। এ নিয়ে আধা ঘন্টার মতো চাপাচাপি চলতে থাকে। সিনহা বাবু সেদিন ছিলেন খুবই উত্তেজিত অবস্থায়। কোনোভাবেই মওদুদ আহমেদের আবেদন উত্থাপনের সুযোগ দিতে নারাজ তারা। মওদুদ আহমেদের আবেদনটি ছিল বেগম খালেদা জিয়া এই ৩ বিচারপতির প্রতি অনাস্থা জানিয়েছে। ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা ব্যক্ত করে অনাস্থা জানানোর আবেদনটি উত্থাপনের সুযোগ দেয়া হয়নি। এই আবেদন উত্থাপন নিয়ে চাপাচাপির এক পর্যায়ে হঠাৎ করেই খায়রুল হক বলে, আমরা এখন রায় দেব। বেগম খালেদা জিয়ার বাড়ি বাতিল করে হাইকোর্ট বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল আর শুনানির সুযোগ দেয়া হয়নি। শুনানি ছাড়াই রায় দিয়ে দিলেন। লিভ টু আপিল খারিজ। বছর খানিক পরে খায়রুল হক প্রধান বিচারপতি পদ থেকে অবসরে যাবে। অবসরে যাওয়ার আগে নিজে উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলটি শুনানির জন্য তালিকাভুক্ত করেন। অবসরে যাওয়ার 2 দিন আগে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে রায় দিয়ে যান। তার সাথে সায় দিয়েছিলেন তখন মোজাম্মেল হোসেন, সুরেন্দ্র কুমার সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন। খায়রুল হকের পর ধারাবাহিকভাবে তারা 3 জনই প্রায় বিচারপতি হয়ে অবসরে গেছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠা নিয়ে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানুষ যেন নিজের মতো করে ভোট দেওয়ার সুযোগ পায়, সেটা কেড়ে নিয়েছিলেন খায়রুল হক, মোজাম্মেল হোসেন, সুরেন্দ্র কুমার সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন। বাকি যে 3 জন তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার পক্ষে রায় দিয়েছিলেন, তাদের কারো ভাগে প্রধান বিচারপতি পদটি জোটেনি। প্রধান বিচারপতি পদ থেকে সিনহাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর মোস্ট সিনিয়র হিসেবে আব্দুল ওয়াহাব মিয়া ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্ব পালন করেছেন কিছুদিন। কিন্তু প্রধান বিচারপতি নিয়োগের সময় তাকে সুপারসিড করে সৈয়দ মাহমুদ হোসেনকে বেছে নেন শেখ হাসিনা। এখানে আরেকটি বিষয় বলে রাখা দরকার, পছন্দের ব্যক্তিদের দিয়ে ফ্যাসিবাদের পাটাতন করতে সহযোগিতার জন্য ক্ষমতা গ্রহণের পরই আপিল বিভাগে বিচারকের সংখ্যা 7 জন থেকে 11 জনে উন্নীত করা হয়েছিল। কারণ মানবতা বিরোধী কর্মকাণ্ডের বৈধতার জন্য শেখ হাসিনার প্রয়োজন ছিল অনুগত বিচার ব্যবস্থা। 4 দলীয় জোট সরকারের সময় আপিল বিভাগে বিচারকের সংখ্যা প্রথমে ছিল 5 জন। 4 দলীয় জোট সরকারের আপিল বিভাগে 2টি বেঞ্চ গঠনের উদ্যোগ নিয়েছিল। তখন আপিল বিভাগের বিচারকের সংখ্যা 5 থেকে 7 জনের উন্নতি করা হয়েছিল। শেখ হাসিনা সরকার গঠনের পরপরই এটাকে 11 জনে উন্নীত করা হয়। কারণ শেখ হাসিনার অনুগত ব্যক্তিদের হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে নিয়োগ দেয়া প্রয়োজন বলে মনে করেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তখন আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় ছিল। এর মধ্যে 5ম সংশোধনী বাতিল করে হাইকোর্ট বিভাগে খায়রুল হকের দেয়া রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল, শেখ মুজিবুর রহমানকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আপিল, তত্ত্বাবধায়ক সরকারকে বৈধ এবং গণতন্ত্রের জন্য অলংকার হিসেবে উল্লেখ করে হাইকোর্ট বিভাগের 3 সিনিয়র বিচারকের সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চের দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির অপেক্ষায়। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী রায় নেওয়ার নিমিত্তে আপিল বিভাগে বিচারকের সংখ্যা বাড়াতে অনুগত ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়। তখনই খায়রুল হক, মোজাম্মেল হোসেন, সুরেন্দ্র কুমার সিনহা ও এম এ মতিনদের মতো ব্যক্তিদের দলবদ্ধভাবে আপিল বিভাগে নিয়োগ দেয়া হয়। ফ্যাসিবাদের পাটাতন গড়া হয়ে গেলে আপিল বিভাগে বিচারকের সংখ্যা আবার 7 জনে নামিয়ে আনা হয়েছে। বিচারকের আসনে বসে যারা ফ্যাসিবাদের পাটাতন গড়তে শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন, তাদেরকে চিনে রাখার জন্য বারবার এই নামগুলো বলা প্রয়োজন মনে করি। বিচারকের আসনকে অপব্যবহার করে কিভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহযোগিতা করা হয়, সেটার বাস্তব উদাহরণ হচ্ছে আজকের বাংলাদেশ। এই কাসুন্দি টানলাম ফ্যাসিবাদের পাটাতন গড়ার পেছনের কারিগরদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে গত 15 বছরে বর্তমান হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগের গুন্ডা দিয়ে চূড়ান্ত করা হয়েছে। অনুগত বিচার বিভাগ গড়তে চিহ্নিত সন্ত্রাসী খুনের মামলায় চার্জশিটভুক্ত প্রধান আসামিকেও বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবার আসা যাক এম এ মতিনের প্রসঙ্গে। কিভাবে ফ্যাসিবাদের পাটাতন আপিল বিভাগ গড়ে দিয়েছিল তার একটি বাস্তব উদাহরণ হচ্ছে আমার দেশ। এই মতিন সাহেব তখন আপিল বিভাগের বিচারকের আসনে ছিলেন। আমার দেশ 2010 সালের এপ্রিল মাসে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। শেখ হাসিনা সুপ্রিম কোর্টকে কিভাবে কবজায় নিয়েছে সেটা নিয়ে অনুসন্ধান করেছিল আমার দেশ। অনুসন্ধানী প্রতিবেদনটির শিরোনাম ছিল চেম্বার মানে সরকার পক্ষে স্টে।
তবে একাদশ সংসদ নির্বাচন প্রমাণ করেছে যে দলীয় সরকারের অধীনে অবাধ নির্বাচন হওয়ার সুযোগ নেই। কাজেই গণতন্ত্রের প্রাণভোমরা নির্বাচনকে বাঁচাতে নতুন ইসির নিয়োগ প্রক্রিয়া ও রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের দাবি দল নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থার উদ্বোধন ও সেই ব্যবস্থাধীনে ইনক্লুসিভ নির্বাচনই এখন ভাবনার বিষয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।